নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন একটা ঘটনার একটা পার্ট আপনাদের শুনিয়েছিলাম এবং আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে ঘটনাটি আমি দুটি পর্বে আনতে চলেছি। তো সেই ঘটনাটি নিয়েই আজকে আবারও করে আসলাম। আগের দিন আপনারা সুস্মিতা সরকারের শেয়ার করা সেই ঘটনাটি শুনেছেন, উপভোগ করেছেন। প্রচুর আমি কমেন্ট পেয়েছি। তবে ওই যে বলেছিলাম না যে বিতর্ক তৈরি হবে, বিতর্ক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। অনেকে বলছেন যে ঘটনাটি আগে কোথাও শুনেছেন। এবার আমি কিন্তু লিখেওছি কোথায় শুনেছেন, আমারও তো জানা দরকার। আমি তো নিজে রাইটার নই, আমাকে ঘটনা যারা শেয়ার করেন তাদের ঘটনা আমি বলি, ফলে আমারও তো জানা দরকার যে ঘটনাটি কোথায় কে শুনেছেন। হতেই পারে কোথাও শুনেছেন। তারপরে তো আর কোনো রিপ্লাই পাইনি। আর যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন সুস্মিতা সরকার, ওরও কিছু করার নেই, ওকে ওর বান্ধবী তার হেল্পিং হ্যান্ডের বলা ঘটনাটি শেয়ার করেছে। ও কিন্তু ক্রস ভেরিফিকেশনের জন্য ও নিজেও লিখেছে কিন্তু আমার চ্যানেলে ঢুকে কোথায় শুনেছেন, কোনো রিপ্লাই নেই। তারপরে ও কিন্তু ওই বন্ধুর কাছে কিন্তু জিজ্ঞাসাও করেছে যে বান্ধবীকে যে এই ঘটনাটি কোথাও বলা হয়েছে, তখন তাই শুনে কিন্তু ওনার বাড়ির যিনি হেল্পিং হ্যান্ড উনি কিন্তু বলেছেন যে না, আমি তো কাউকে কোনোদিনও এই ঘটনাটি বলিনি। এখন আমি সঠিক ব্যাপার কি হচ্ছে কি চলছে আমি তো সেটা বুঝতে পারছি না। তো আমি মেন ফোকাসটি রেখেছি ঘটনাটিতে, কারণ ঘটনাটি বিরাট বড় একটি ঘটনা এবং বলতে আগের দিনও আমার যথেষ্ট কষ্ট হয়েছে, আজও কষ্ট হচ্ছে, মানে হবে, কারণ অনেক বড় ঘটনা। তা চলুন আজকে অন্তিম পর্ব, ঘটনাটি তাহলে শুরু করি। আমি লাস্ট যে জায়গাটা শেষ করেছিলাম যে ওই মাসিমার কাছে ওই দিদি কিন্তু ছুটে যায় যখন দেখে যে ঘরের মধ্যে মেয়েটি শুয়ে রয়েছে মাথার উপরে একটা হাত দিয়ে, এবং দিদি যখন হাতটিতে ঠেলা দিতে যায় তখন দিদির 2-3 বার করে মনে হয়েছে যে যেন শরীরটি গলে হাতটি যেন বিছানায় পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন তো দিদি প্রচণ্ড ভয় পেয়ে তো মাসিমার কাছে ছুটে যান এবং মাসিমা বলেন যে চলো তাহলে ওপরে চলো। এবারে ওই সেই বাগানের সেই সিঁড়ি দিয়ে যখন মাসিমার সাথে দিদি ওপরে উঠতে থাকেন তখন উনি দেখেন যে সিঁড়িগুলোয় কীরকমভাবে সব ধুলো ঝুল টুল পড়ে। এবার উনি একটু অবাক হন যে আমি তো প্রত্যেক সপ্তাহে একবার করে সিঁড়ি ঝাড় দিয়ে দিই, তারপরেও সিঁড়ির মধ্যে এরকমভাবে মানে ঝুল বা ধুলো এত কোথা থেকে আসলো। তো যাই হোক, এরপরে যখন ওই পায়ে পায়ে 3 তলায় ওনারা দুজন উঠে আসেন, মানে ওই মাসিমা আর ওই কাজের দিদি, তখন কিন্তু ওই পার্টিশনের কাছে পৌঁছে দিদি দারুণ চমকে যান, কারণ উনি দেখেন যে সত্যি সেখানে তালা মারা রয়েছে। উনি তো সমানে বলতে থাকেন যে মাসিমা বিশ্বাস করুন আমি এই মাত্র কিন্তু এখান থেকে কাজ করে গেছি। তারপরে তো যাই হোক, দিদির চোখের সামনে তো উনি তালাটা খোলেন এবং ভেতরে ঢোকেন। ভেতরে ঢোকার পর উনি বলেন যে আসল মানে কিছু কিছু ঘটনা উনি বলেন যে 3 বছরের ওপর হয়ে গেল এই 3 তলাটা পুরোপুরি বন্ধ করা রয়েছে। আর তুমি যে বলছিলে যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো, দেখছো চারিদিকের কি অবস্থা, কত মানে চাপ চাপ ঝুল ধুলো সব জমে রয়েছে। এবার দিদিও তো পুরো অবাক হয়ে যান। এবারে তখন ওই মাসিমা বলেন যে ঠিক আছে, তবু তুমি নিচে চলো, তোমারকে আমি সমস্ত কথা বলবো এবং তোমার সমস্ত কথা আমি শুনবো, কিন্তু তোমার যেহেতু মনে একটা সন্দেহ জেগেছে তুমি বরং ভেতরে ঢুকে দেখে নাও কি ব্যাপার। এইবারে দিদি তো ঘরের মধ্যে ঢোকেন এবং ঘরের মধ্যে ঢোকার পর তিনি স্তম্ভিত হয়ে যান। দেখেন সেই সমস্ত ফার্নিচারগুলো রয়েছে ঠিকই কথা, কিন্তু মাকড়সার ঝুলে
মানে মাকড়সা সেই বাসা করে ফেলেছে, জাল বুনেছে, তারপরে চাপ চাপ ধুলোয় পুরো ফার্নিচারগুলো পুরো ঢেকে রয়েছে। তখন উনি চিন্তা করতে থাকেন যে মাত্র 5-7 মিনিট আগে আমি যখন সব পরিষ্কার করে গেলাম তখন সব চকচক চকচক করছিল, আর এখন কি অবস্থা। তখন ওই ভদ্রমহিলা বলেন যে চলো এবার নিচে যাই। তারপরে তো ওনারা দুজনে মিলে নিচে আসেন। তখন ওই ভদ্রমহিলা বলেন এবার তুমি বলো কি হয়েছিল। তখন কিন্তু দিদি পুরো ঘটনাটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ওনাকে পুরো ঘটনাটি বলেন, যে আমি যাচ্ছিলাম এরকম 3তলার জানলা দিয়ে একটি মেয়ে আমাকে ডেকেছিল, তারপরে তো কাছে আমি কাজ করতে লাগি, ও আমাকে হাতে 2000 টাকা অবধি গুঁজে দেয়, আমাকে প্রচুর কাপড় দেয়, আমার প্রচুর উপকার করতো, আমার প্রচুর খেয়াল রাখতো, যা যা ঘটেছে সবটুকু কিন্তু দিদি বলেন ওই বৃদ্ধাকে। এবং এটাও কিন্তু বলেন যে মাসিমা আমি কিন্তু কালকে এসে আপনাকে সব শাড়িগুলো দেখিয়ে নিয়ে যাব। তো যাই হোক, এরপরে তো মাসিমা তো দিদিকে বলেন যে তোমার মনের মধ্যে যে কি ঝড় চলছে, তুমি যে কোন ঘটনার সম্মুখীন হয়েছো এটা তো আমি বুঝতে পারছি, কাজেই তুমি ভয় পেও না, তুমি বসো একটু জল টল খাও। তো উনি কিন্তু ওনাকে জল টল দেয় এটাই দিদিকে আর কি। কিন্তু দিদি কিছুতেই প্রকৃতস্থ হতে পারছিল না, কারণ 10 মিনিটের মধ্যে যদি ধরি, এতটা সময়ও হয়তো নয়, তার মধ্যে কিন্তু এই দুটো ঘটনা একসাথে ঘটে যায়। এক হচ্ছে তার কাজের বাড়িতে গিয়ে এই সমস্ত ঘটনা দেখা, 2 হচ্ছে মাসিমার কাছে আসার পর মাসিমার সাথে গিয়ে আবার করে সেই সমস্ত জিনিস পাল্টে যেতে দেখা। তো যাই হোক, উনি নাকি এমনভাবে কাঁপছিলেন যে উনি দাঁড়াতে পারছিলেন না। তখন ওনারা মানে মাসিমা বলেন যে তুমি একা বেরিও না, তুমি বসো, তুমি বলো যদি মনে করো তাহলে আমায় বাড়ির ঠিকানা দাও, আমি তাহলে লোক পাঠাচ্ছি কাউকে। এরপরে মাসিমা পুজোর ঘরে যান এবং ঠাকুর ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসে দিদির ওপর পুরো ছড়িয়ে দেন, এবং তারপরে ছড়িয়ে দেওয়ার পরে উনি হাতে কিন্তু ঠাকুরের দিদিকে কিছু ফুল দেন। আর যখন মানে তখনও উনি এত কাঁপছেন, তখন কিন্তু 2 বৌমা এসে কিন্তু, ওনারা খুবই ভালো মানুষ ছিলেন, এসে কিন্তু ওনাকে দিদিকে ধরেন। এরপরে প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর দিদি একটু স্বাভাবিক হন, এবং তখন কিন্তু ওই বৃদ্ধা পুরো ঘটনাটি বলা শুরু করেন। মাসিমা তখন দিদিকে বলেন যে আমাদের 3তলায় একটি মেয়ে থাকতো, আমাদের 3তলায় ওই মানে কোনো ভাড়া দেওয়ার কোনো রকম ইচ্ছে কিন্তু আমাদের ছিল না, কোনো রকম ইচ্ছে নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনারা বসাতে ভাড়াটা দিতে বাধ্য হয়। এবার ব্যাপার হচ্ছে যে ওনাদের তো বিশাল বড় পুরাতন একটা বাড়ি, কিন্তু বাড়িটা কিন্তু মেনটেন বাড়ি একদম, হ্যাঁ মেনটেন করা বাড়ি। তো পুরো বাড়িটা সুন্দর কালার করা, একতলায় 7 দোকান, দোতলাটা এতটাই বড়, ওনারা পুরো পরিবার মানে সপরিবারে মাসিমা, 2 ছেলে, 2 বৌমা, নাতি নাতনি, তাদের সবাইকে নিয়ে দোতলাটায় থাকেন, আর 3তলাটা পুরো ফাঁকা ছিল। এই অবস্থায় একদিন ওনাদের এক পরিচিত একজন এসে বলেন যে একটা ওই মেয়েটির কথা বলেন যে এমন একটি মেয়ে আছে, তোমরা ভাড়া দাও না, কোনো সমস্যা হবে না। মেয়েটি খুব সম্ভবত বাঁকুড়া বিষ্ণুপুরের মেয়ে, মেয়েটি নতুন বহরমপুরে চাকরি পেয়ে এসছে, এবার এতটা দূরে তো ডেলি প্যাসেঞ্জারি করে তো যাতায়াত করতে পারবে না, ওকে বহরমপুরে থেকেই চাকরি করতে হবে, তোমরা মেয়েটিকে যদি ভাড়া দাও, মেয়েটি খুব ভালো মেয়ে, তোমাদের কোনো রকম ঝুট ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হবে না। তো এত করে বলতে থাকে, তখন ওই ভদ্রমহিলা মানে ওই মাসিমারা ওই 3তলায় মেয়েটির একটা আলাদা পোর্শন করে দেয়, যে ঠিক আছে ও তাহলে ওর মতো থাকুক, ঠিক আছে ওই এক পাশে ও থাকুক সুন্দর ওর মতো করে। তো সেই মতো ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন, পার্টিশন দিয়ে ওইখানে জায়গাটা ব্যবহার মানে ওর মতো বাউন্ডারি একটা দিয়ে দিয়েছিলেন। এবারে এই মেয়েটি তো ভাড়ায় আসে, এবং ভাড়ায় আসার পর মাসিমারা মেয়েটির মানে আচার আচরণ ব্যবহার চালচলন সব দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে যান।
যে এত ভালো মেয়ে, সেটা কিন্তু ওনারা বুঝতে পারেন এবং খুব খুশি হন মেয়েটিকে ভাড়া দিয়ে। তো মেয়েটি কিন্তু ওই থাকতো, নিজের মতোই নিজে থাকতো, রান্নাবান্না করে খেত, সবটুকু ঠিক ছিল। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যেই কিন্তু মাসিমাকে বলতো যে মাসিমার সাথে খুব কিন্তু ভাব ছিল, মাসিমাকে দিদা দিদা বলতো, যে জানো তো দিদা, প্রথমে আপনি করে বলতো, পরে তুমি তুমি করে বলতো, জানো তো দিদা, আমার না খুবই অসুবিধা হয় গো, জানো তো, সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাই, তারপরে এই ফিরে এসে ঘর ঝাড়মোছ করা, বাসন মাজা, রান্না করা, হ্যাঁ, এত কিছু আমি আর পেরে উঠছি না, জানো তো, একটা লোক পেলে যে কি ভালো হতো, কিন্তু একার জন্য তো কোনো লোকই আমি পাচ্ছি না, এরকমভাবে কিন্তু মাঝে মধ্যে ওই মেয়েটি কিন্তু দিদাকে বলতো। আচ্ছা, ওই মানে মাসিমাদের যে দোতলার পোর্শনটা তো একটু রিনোভেট করে নেওয়া হয়েছিল হাল ফ্যাশনের মতো, কিন্তু তিনতলায় মেয়েটির পোর্শনটা কিন্তু করা হয়নি কিছু। আবার তিনতলার কিছু কিছু ঘরে কিন্তু মানে সুন্দর করে সেগুলো আবার রিনোভেট করা হয়েছিল। তো মেয়েটি তো যাই হোক ওখানে থাকতো, আর মাসিমা লক্ষ্য করতেন মেয়েটি কিন্তু মানে খুব যত্ন করে পরিপাটি করে কিন্তু রান্না করত। তো মাসিমা ভাবতেন, দেখেছো শিক্ষিত মেয়ে, আবার চাকরি করে, আবার কত সুন্দর রান্নাবান্না করে, বিভিন্ন রকম শাকের পদ বা মাছের পদ রেঁধে রেঁধে শুধু নিজেই যে খেত তা কিন্তু না, ওই দিদাকে খুবই ভালোবাসতো, আর দিদাও তাকে নাতনির চোখে দেখতো। তো দিদার কাছে মানে মাসিমাকেও দিদা বলতো, তো দিদাকে পাঠাতো। এবার মাসিমাও কিন্তু একা খেতেন না, বউদেরকে খাওয়াতেন, বলতেন দেখো কত সুন্দর করে ও রান্না করেছে, তোমরা এরকম করতে পারবে? তো বউরা তো ওর থেকে অবশ্যই বয়সে বড় ছিল, তখন ওরাও কিন্তু সম্মতি জানাতো, ওরা বলতো যে হ্যাঁ মা, ও যত সুন্দর করে করেছে রান্নাটা, আমরা কিন্তু অত পারবো না ভালো করে করতে। হ্যাঁ, আর সত্যি ও ভীষণ গুণী মেয়ে। হ্যাঁ, বউরাও কিন্তু ব্যাপারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো যাই হোক, এভাবে তো দিন কাটছিল, কিন্তু একটা জায়গায় কিন্তু একটা খটকা ছিল। কি খটকা? মেয়েটি এখানে ভাড়া আসার পর, মেয়েটিকে রেখে যায় তার বাবা। এখানে ভাড়া আসার পর বহরমপুরে, তারপর থেকে মেয়েটি কিন্তু আর এক দুবার নিজের বাড়িতে গেছে, কিন্তু তারপর থেকে সে একদম বাড়ি যেত না, একদমই বাড়ি যেত না। এবার এটা দেখতে দেখতে একটা দিন, মাসিমা তো পুরোনো দিনের মানুষ, তিনি তো এগুলো নিয়ে চিন্তা করতেন। তো উনি বলেন মেয়েটিকে যে আচ্ছা, এতদিন হয়ে গেল, তুমি বাড়ি যাও না কেন, বা তোমার বাড়ি থেকে কেউ আসে না কেন? আসতে পারে তো, বাবা মা, তোমার তো আবার একটা বোনও আছে, আসতে পারে তো। তখন বলছে যে আর দিদা, কি, ও তাদের না সময় নেই গো, কারোর সময় নেই। তখন উনি চুপ করে আছেন মাসিমা। এবার বলছে যে আর দিদা, বাড়ি কি যাব বলো তো, তোমরা তো জানো না আমার তো সৎ মা, হ্যাঁ, আমি গেলে অশান্তি হয়, ঝগড়া হয়, ওই জন্য বাড়ি যেতে ইচ্ছা করে না গো। তখন মাসিমা আর কি বলবেন, যে কারো দুঃখের জায়গায় তো আর আঘাত করা উচিত না। বলে মা, সৎমা আমাকে একেবারেই পছন্দ করে না, গেলে ঝগড়া অশান্তি হবে, এই ভয়ে যাই না। তা ওই মাসিমা কিন্তু নিজের মনে ভাবতেন যে কীরকম বাবা, হ্যাঁ, যে এই যে পুজোর ছুটি পড়ে মেয়েটা এখানে একা একা থাকে, বা গ্রীষ্মের ছুটিতে এতগুলো দিন মেয়েটা একা থাকে, একটু তো এসে বাড়িতে মেয়েটিকে নিয়ে যেতে পারে, কেমন বাবা। মেয়েটি ফোনে মাঝে মধ্যে কথা বলতো, ফোনে মাঝে মধ্যে কথা বলতো, সেটা কিন্তু দিদা শুনতে পেত। কি করে শুনতে পেত? ওই যে বললাম, কড়িবর্গার বাড়ি, বিরাট বিরাট লম্বা লম্বা সেই গড়াদের মতো সেই মোটা মোটা লোহার ইয়ে দেওয়া, ওপর থেকে নিচ পর্যন্ত যে দরজার মতো যে জানলাগুলো সেরকম। তা দোতলায় দিদার জানলা খোলা থাকতো, তিনতলায় মেয়েটির জানলা খোলা থাকতো, ওই জানলায় বসে বসে কার সাথে যেন কথা বলতো এবং কান্নাকাটি করতো। এবার ওপর নিচে হলেও সব কথা তো পরিষ্কার বোঝা যেত না, খালি গুনগুন গুনগুন করে একটা কথা বলছে যে সেটা বোঝা যেত, এবং কান্নার শব্দটা কিন্তু পরিষ্কার কিন্তু দিদা পেত। তা প্রচুর প্রচুর ফোনে কিন্তু মেয়েটি কথা বলতো, আর দিদা মনে মনে করতো আহারে, বাড়িতে যেতে পারে না সৎ মায়ের অত্যাচারের কারণে, ওই দেখো হয়তো বাবা বা বোনের সাথে কথা বলছে।
তো যাই হোক, এরম করতে করতে একদিন দিদা তো নাতনির চোখে দেখতো, যেহেতু বলেছে, হ্যাঁ রে, তুই এত কথা কার সাথে বলিস, কি আমার নাচ জামাইয়ের সাথে বলিস নাকি? তখন মেয়েটি বলেছে, হ্যাঁ তোমার নাচ জামাইয়ের সাথেই কথা বলি। তখন বলছি যে এত কথা বলিস কেন ফোনে, নাচ জামাইকে নিয়ে চলে আসতে পারিস না? নিয়ে চলে আসবি নাচ জামাইকে। বলছে ঠিক আছে, একদিন নিয়ে আসবো। তখন বলছে যে তুই নাচ জামাইকে নিয়ে আয়, আর এক কাজ কর না, নাচ জামাইকে বলবি তোকে সিঁদুর পরিয়ে দিতে, তারপরে এখানেই এসে তোরা সংসার পাত। তখন বলছে, দিদা এত যদি সোজাই হতো গো তাহলে তো হয়েই যেত। তখন বলছে, অসুবিধার কি আছে, নাচ জামাই যদি এখনো চাকরি না পেয়ে থাকে পরে পাবে, ততদিন তুই ওকে খাওয়াবি, তুই তো যা রোজগার করি তোর টাকা কে খায়? তখন বলছে যে হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এত সোজা নয় গো দিদা, তুমি যা ভাবছো এতটা ব্যাপারটা সোজা নয়। এইভাবে প্রায় 2.5টা বছর কেটে যায়, কোথাও কোনো সমস্যা ছিল না। আর প্রসঙ্গত বলে রাখি, মেয়েটি কিন্তু ওই যে কাজ যিনি করতেন মেয়েটির বাড়িতে, যে দিদি, ওনাকে কিন্তু বলেছিল বাগানের সিঁড়ি ব্যবহার করতে, কিন্তু মেয়েটি কিন্তু নিজের সামনের সিঁড়িটাই ব্যবহার করত। তো একদিন বিকেলে ওই মেয়েটি কিন্তু সামনের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আচ্ছা, এই মেয়েটি যখন বাড়ি থেকে কোথাও যেত, দিদাকে তো খুবই ভালোবাসতো, দিদাকে কিন্তু বলে যেত, দিদা আসছি, হ্যাঁ ফিরতে দেরি হবে বা কিছু এরকম বলে যেত। সেদিন কিন্তু কিছু না বলে মেয়েটি কিন্তু হরণ করে এগিয়ে যায়। তখন পেছন থেকে দিদা ডেকে বলে যে, ও নাতনি, কোথায় যাচ্ছিস আজ, বলে গেলি না তো? তখন মেয়েটি ঘুরে বলে, ও দিদা, আমি একটা কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম গো, মনে ছিল না, কিছু মনে করো না। তা দিদা, আমি এক্ষুনি ফিরে আসছি গো দিদা, এক্ষুনি ফিরে আসছি, এই আধ ঘন্টার মধ্যে এসে পড়বো। তা দিদা আর কিছু বলে না, কিন্তু দিদা লক্ষ্য করে যে মেয়েটির চোখ দুটো যেন ছলছল করছে, মুখটা যেন কেমন দেখাচ্ছে একটা। তো দিদা ভাবে যে মনের ওপর তো কতটা প্রেশার না, সৎ মায়ের জন্য বাড়িতে যেতে পারে না, কিছু না, কত কষ্ট বুকে নিয়ে বেড়ায়, যেরকম বাড়ি মানে পুরনো মানুষেরা যেমন আর কি ভাবেন আর কি, সেরকমভাবে উনি ওই বৃদ্ধাও কিন্তু ভাবছিলেন। এবার যাই হোক, রাত্রিবেলা মানে আধ ঘন্টা পরে ফিরেছে, কি কখন ফিরেছে সেটা তো আর দিদা জানে না। পরদিন সকাল থেকে কিন্তু, এবার দেখুন, সকালে উঠেই ভাড়াটের মতো আছে, বাড়িওয়ালা সকালে উঠেই তো আর খোঁজ নিতে যায় না সে কেমন আছে বা কি বৃত্তান্ত। আর সকালবেলা সে স্কুলে বেরিয়ে যেত, অত স্কুলে বেরোনোর সময় লোকে অত খেয়ালও করতো না, অত সকালে বেরোতো। এবার যখন ফিরে যখন 3তলায় উঠে গিয়ে সমস্ত কাজকর্মও শুরু করতো, তখন তো নিচ থেকে ধূপধাপ যা যেমন আওয়াজটা আসতো আর কি, সব কিছু রান্নাবান্না করার আওয়াজ বা হেঁটে চলে বেড়াচ্ছে তার আওয়াজ, এগুলো আসতো। তারপরে তখন ওই কিন্তু সকাল থেকে কিন্তু দিদা বলে, কি ব্যাপার আজকে ওপরে একদম সব চুপচাপ, ও কি স্কুল থেকে তবে ফেরেনি নাকি, কি কোনো আওয়াজ পাচ্ছি না তো। তা এই সমস্ত কথা বলে আবার নিজেরা নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে গেছে। তারপরে যখন বিকেল মানে সন্ধে সন্ধে হয়ে আসছে, তখন কিন্তু দিদা বলছে যে মানে মাসিমা যার কথা বলছি আর কি, উনি তখন বলছেন যে না, এই মেয়েটা কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার হলো, একটু গিয়ে দেখতে হবে তো। তো উনি ওনার 2 বৌমাকে ডেকে বলেন যে, যাও বৌমা, তোমরা একটু গিয়ে দেখে এসো তো ওপরে। তখন বৌমারা বলে যে, না মা, আমরা তো খুব বেশি ওর ঘরে যাই না, আপনিই যান না মা, আপনি যান। তখন মাসিমা বলেন, না সন্ধে হয়ে আসছে, সিঁড়ির কাছটা অন্ধকার অন্ধকার, আমার সাথে একজন চলো। তখন কিন্তু ভদ্রমহিলা, ওই বৃদ্ধার ছোট যে ছেলের পুত্রবধূ আর কি, বউ, সে কিন্তু ওই ওনার সাথে ওপরে যায়। এবারে ওনারা তো ওপরে যখন উঠে গেছেন, উঠে গিয়ে দেখছেন হাট করে দরজা খোলা, মেয়েটি তো যেভাবে বলেছিলাম আপনাদের এইভাবে হাত দিয়ে তো শুয়ে আছে মাথার উপরে, টান টান হয়ে শুয়ে রয়েছে, এই যে বিছানা পাটি ওলট পালট হয়েছে কিচ্ছু না, মেয়েটি ওইভাবে শুয়ে আছে। এবার যখন ওই দিদা আর কি, দিদা বলে ডাকতো তো মাসিমাকে, উনি যখন গায়ে হাত দিয়েছেন, তখন তো মানে সবাই অবাক হয়ে গেছে, বরফ শীতল ঠান্ডা গা, বরফ শীতল, মানে কি ধরনের ঠান্ডা।
এবারে তখন তো সন্ধ্যের আধো আলো আধো অন্ধকার নেমেছে, আর ঘরের মধ্যে অনেকটাই অন্ধকার। তো এই অবস্থায় কিন্তু ওনারা দুজনেই বুঝতে পেরেছেন যে মেয়েটি কিন্তু আর নেই, মেয়েটি মারা গেছে। এবার মাসিমার সঙ্গে যে ওনার যে পুত্রবধূ, ছোট পুত্রবধূ যিনি আর কি, ছোট বৌমা গেছিলেন, উনি এইটা দেখে ভয়ে প্রচণ্ড জোর চিৎকার করে ওঠেন। আর ওদের দুই জায়ে খুব ভাবছিল। এই চিৎকার শুনে তো বড় বউ কী হয়েছে রে, কী হয়েছে রে করে তো ওপরে উঠেছে। আর দাদারাও ওই টাইমে বাড়িতে ছিলেন, ওনারাও সবাই ওপরে উঠেছে কী হয়েছে কী হয়েছে করে। তো গিয়ে তো তখন সবাই দেখে তো বুঝতেই পারে যে গা যে ধরনের ঠান্ডা, মেয়েটির বেঁচে থাকার কোনোই চান্স নেই, মেয়েটি মারা গেছে। এবং অলরেডি তখন কিন্তু একটা গন্ধ ভাব কিন্তু শুরু হয়ে গেছে। সাথে সাথে তো ওনারা দেরি করেন না, পুলিশে খবর দেন। এবং ওনার মানে ওই মেয়েটির যে বাবা, তাকে কিন্তু উনি ফোন করেন, মানে ফোন নাম্বার তো ছিল, ফোন করে। এবং ফোন করে এনারা বলেন যে আপনার মেয়ের অসম্ভব শরীর খারাপ, আপনাদের আজকেই আসতে হবে। এবার ওর মেয়েটির বাবা মা, বললাম তো অনেকটা দূরে থাকতো, যেহেতু ওদের আসতে অনেকটা রাত হয়ে যায় এবং পুলিশও আসে। যাই হোক, তারপরে তো এসে যখন দেখে যে মেয়ে মারা গেছে, তখন তো মানে মেয়েটির মা তো চরম কান্নাকাটি, ডুকরে কান্না যাকে বলে সেরকম তো শুরু করেছে, সেটাই স্বাভাবিক। এবার মাসিমা, মানে মেয়েটি যাকে দিদা বলতো, উনি তো অসম্ভব নাতনির মতো স্নেহ করতেন মেয়েটিকে। উনি কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারেননি। উনি তখন ওই ভদ্রমহিলাকে বলেন, মানে মেয়েটির মাকে বলেন যে তুমি যে এত এখন কাঁদছো, কিন্তু ওকে যদি তুমি একটু কাছে টেনে নিতে তাহলে তোমার কি অসুবিধা হতো। দেখো, সৎ মা তো অনেকেরই থাকে, সৎ মা কথাটার মধ্যেই তো মা লুকিয়ে থাকে। আর তুমি একটা মেয়েকে আপন করে নিতে পারলে না। এবার ওই শোকের আবহের মধ্যে এরকম কথা বলা অনুচিত, কিন্তু উনি বলে ফেলেছেন। এবার ওই ভদ্রমহিলা তো অবাক হয়ে যান, গিয়ে বলছে যে আপনি কি বলছেন, ও আমার নারী ছেঁড়া ধন, আমার 10 মাস 10 দিন আমি পেটে রেখে তাকে জন্ম দিয়েছি, আর আমাকে সৎমা বলছেন, কি উল্টোপাল্টা বলছেন এসব। আর এই সময় যখন আমার মেয়ে মারা গেছে তখন আপনি এই ধরনের কথা বলছেন। তখন মাসিমা বলেন যে আমাকে কিন্তু ও এটাই বলেছিল। তখন ওই ভদ্রমহিলা ওই শোকের মধ্যেও বলে যে আমি পুরো ব্যাপারটা আপনাকে জানাবো, তবে এই মুহূর্তে নয়। ও তার মানে সমস্ত দোষ বা সমস্ত দায় দেখছি ও আমার ঘাড়ে চাপিয়ে দিয়েই গেছে। এরপর তো পুলিশ আসে পোস্টমর্টমের জন্য, পোস্টমর্টম করতে তো বডি বেরিয়ে যায়, বডি চলে যায়। আর মেয়েটিকে কিন্তু ওনারা কিন্তু ওনাদের বাড়িতে নিয়ে যাননি, ওই বহরমপুরেই কিন্তু কোথাও একটা মেয়েটির দাহ সৎকার সব কিছু কিন্তু সম্পন্ন হয়। আর 3-4 দিন, বুঝতেই পারছেন পোস্টমর্টম হয়েছে, 3-4 দিন লেগেছে। এই সময় কিন্তু এই বাড়িওয়ালারা ওনাদেরকে 3 তলাতে অন্য একটা রুম খুলে দেন থাকার জন্য। এবারে যে 3-4 দিন ওনারা ওই বাড়িতে ছিলেন, এবার বাইরের কাজকর্ম সেরে, ওনাদের তো এই শোকের মুহূর্ত, এই সমস্ত মানে শোকের সময় চলছে, ওনারা বাড়িতেই থাকতেন। তো ওরকম। আর মাসিমাও খুব আশ্চর্য হয়েছিলেন, মানে প্রচণ্ড আশ্চর্য যে আমাকে এত ভালোবাসতো কিন্তু আমাকে নিজের মাকে সৎ মা কেন বললো, হ্যাঁ আমাকে মিথ্যে কথা কেন বললো। যাই হোক, এবার একদিন ওই তখন ওনাকে মানে ওই ভদ্রমহিলাকে মানে মাসিমাকে ওনারা বলেন ঘটনাটি, যে লজ্জার কথা কি বলবো, ও নিজে একজন মেয়ে হয়েও আমাদের গ্রামের একটি মেয়েকে ও ভালোবাসতো। এবারে ভালোবাসতো মানে হচ্ছে ওই মেয়েটি, যে মেয়েটিকেও ভালোবাসতো সেই মেয়েটিকে ও পড়াতো। পড়াতে পড়াতে কখন যে কিভাবে ওই মেয়েটির সাথে ওর একটা সম্পর্ক স্থাপন হয়েছে, এটা কিন্তু বাবা মা কেউ কিন্তু বুঝতে পারেনি।
তো বুঝতে পারেনি, ঠিক কথা। এবারে মেয়েটি একটু মানে আর্থিকভাবে পেছিয়ে পড়া শ্রেণীর একটি মেয়ে, ওদের ফার্স্ট জেনারেশন লার্নার। তো সেক্ষেত্রে এত গরিব ঘরের মেয়ে, অথচ পড়াশোনায় এতটা ঝোঁক। এবারে মেয়েটিকে সকালে ডেকে পড়াতো, বিকেলে ডেকে পড়াতো। এবার এটা দেখে মানে একটু মাতামাতিটা বেশিই করতো। এটা দেখে কিন্তু মা তার একটু কিরম মনে হওয়াতে সে বলেছে, এত মেয়েটিকে নিয়ে এত মাতামাতি করিস কেন রে, সকালে পড়াচ্ছিস বিকেলে পড়াচ্ছিস, কি ব্যাপার? তখন বলে, কেন মা, দেখো গরিব ঘরের মেয়ে, কি করব বলো, ওই জন্যই পড়াচ্ছি, কি হয়েছে তাতে, এরকম বলে। তো তারপরে ওই মেয়েটির সাথে এই শুধু পড়ানোই বলে নয়, মেয়েটির সাথে গ্রামে এখানে ঘোরা ওখানে ঘোরা, হ্যাঁ, বিভিন্ন চাষ করা হয় সেই মাঠগুলোতে গিয়ে দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যেত, কোনো মাঠে গিয়ে বসে থাকতে দেখা যেত, এরকমভাবে চলছিল। এবার গ্রামবাসীরা দেখতো দুটো মেয়ে বসে আছে, কিছু বলার নেই। আর বাড়ির লোকও একটা গরিব ঘরের মেয়েকে ওনার মেয়ে পড়াচ্ছে, সেখানেও কিছু বলার নেই, একটা মেয়ে আরেকটা মেয়ের কাছে আছে বা যাচ্ছে। বলছে এইভাবে বেশ চলছিল দিনগুলো। এর মধ্যে একদিন কি হয়, একটি ঝোপের মধ্যে দুজনকে প্রচণ্ড আপত্তিকর অবস্থায় ওই মেয়েটি, মানে যে স্টুডেন্ট ছিল সেই মেয়েটির বাবা কিন্তু দেখতে পেয়ে যায়। দেখার পর মেয়েটিকে বাড়িতে গিয়ে তো চূড়ান্ত মারধর উনি করেন এবং বলেন, ওই বাড়িতে তুই আর পড়তে যাবি না। এবারে এই ভদ্রলোক, যেহেতু বললাম যে মেয়েটির বাবাও শিক্ষক ছিলেন, মাও শিক্ষক ছিলেন, আগের এপিসোডে আপনারা শুনেছেন, তো সেই ভদ্রলোকের কাছে এসে কিন্তু উনি তখন বলেন, ওই মেয়েটির বাবা এসে বলেন যে, যেহেতু গ্রামের স্কুলের মাস্টার, ওই গ্রামের স্কুলেরই মাস্টারমশাই, সবাই চেনাচেনি আছে। এবার বলছে যে, মাস্টারমশাই আপনি কিন্তু আপনার মেয়েকে সামলান। তোর বাবা বলছে, কেন? বলছে, আপনার মেয়ের পাল্লায় পড়ে কিন্তু আমার মেয়ে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমি এই ঝোপের মধ্যে এই ব্যাপারগুলো দেখেছি। এবার ভদ্রলোক তো মানে মাস্টারমশাইয়ের তো পায়ের তলা থেকে পুরো মাটি সরে যায়। তখন উনি বলছেন, সে কি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তখন বলছে, দেখুন মাস্টারমশাই, আমি তো মিথ্যে কথা বলবো না বাবা হয়ে মেয়ের নামে। তখন বলছে, না না, মিথ্যে বলবে কেন, আমারই বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, এইবারে কিন্তু উনি নিজের মেয়েকে বলেন যে, ব্যাপারটা দেখ, আমি বুঝতে পারছি না বা আমরা বুঝতে পারছি না তা কিন্তু নয়, যেহেতু এরা মানে ফ্যামিলিটা পুরো খুব এডুকেটেড ফ্যামিলি, আমরা বুঝতে পারছি না, কোয়ালিফাইড ফ্যামিলি, তা কিন্তু নয়, আমরা বুঝতে পারছি এবং আগে কোনো দিনও বুঝিনি, এখন বুঝতে পারছি যে তোর মন বল, তোর শরীর বল কি চায়। কিন্তু দেখ, আমরা কিন্তু মন থেকে বা ভেতর থেকে এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ আমরা কিন্তু এখনো অতটা মডার্ন হয়ে যেতে পারিনি। এখন কি আর আমরা করব? তোর ভেতর থেকে তো এগুলোকে টেনে বার করতে পারবো না, না তোর মন থেকে বার করতে পারবো, না তোর শরীর থেকে বার করতে পারবো। আমরা তোকে বাইরে পাঠিয়ে দেব, তুই রেডি হয়ে নে, মোটামুটি আমি তোকে কলকাতায় পাঠিয়ে দেব। এবারে কি হয়, ওই মেয়েটি তো বললাম যে বাবা এগুলো বোঝায় টোঝায়, বলে, দেখ তুই এমন একটা কাণ্ড ঘটালি যে গ্রামে আমার মুখ দেখানো তো মানে জোর হইল না, গ্রামে বসে এরকম ঘটনা ঘটালি। হ্যাঁ, আর মেয়েটি নিজেও কিন্তু বুঝতে পারে। তখন বাড়িতে এবারে কি, কলকাতায় পাঠিয়ে দেবো বললেই তো দেওয়া যায় না। আর ওর বাবা যেটা বলেছিল, আগেও হয়তো এরকম ঘটনা অনেক ছিল, অনেক এরকম মানসিকতার মানুষ ছিল, আগে হয়তো সেভাবে এটা জনসমক্ষে আসতো না, কিন্তু এরা যেহেতু কোয়ালিফাইড, এরা ব্যাপারটা বুঝে গেছিল। বাড়িতে অশান্তি হচ্ছে টুকটাক, মা বলছে যে আমি তোকে জন্ম দিলাম, কিন্তু তোর যে এরকম মন মানসিকতার আমি কোনোদিনও খবর পেলাম না, এরকম যেমন বলে। কিন্তু বোন বলে, আমি কিন্তু এটা অনেক আগে থেকেই জানতাম যে দিদি মেয়ে হয়েও আরেকটা মেয়েকে ভালোবাসে, ও কিন্তু অ্যাকচুয়ালি সমকামী। তো যাই হোক, কলকাতায় পাঠাবার কথা হলেও চট করে তো একটা বাড়ির মেয়েকে ওইভাবে পাঠানো যায় না, কোথায় থাকবে কি করবে এই ব্যাপারগুলো থেকে যায়। তো
আর একটা খরচ খরচারও ব্যাপার আছে, অত দূর থেকে আসবে টাসবে সব কিছু, যদিও ওদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল বাড়ির। এরই মধ্যে কিন্তু একটা সুসংবাদ আসে যে মেয়েটি কিন্তু একটি চাকরি পেয়ে গেছে বহরমপুর একটা স্কুলে। তখন তো এরা সবাই নিশ্চিন্ত হলো যে ঠিক আছে, তাহলে তুই ওখানেই চলে যা, ওখানে গিয়েই তুই থাক। তো মেয়েটি তো বহরমপুরে চলে আসে, এসে নিয়ে চাকরি জয়েন করে, বাড়ি ভাড়া নেয়, নিয়ে সুন্দর দিন তার কাটছিল, কোনো অসুবিধা ছিল না। ওদিকে হলো কি, এ তো বহরমপুরে চলে এলো, কিন্তু ওদিকে ওই যে মেয়েটি, সে কিন্তু মাঝে মধ্যে ওই 2-3 বার 3-4 দিনের মতো করে এই মেয়েটির সাথে কোনোভাবে না কোনোভাবে দেখা করবার জন্য চলে আসতো। এবার সেটা কিন্তু এই দিদা বা মাসিমা যাই বলুন না কেন, উনি কিন্তু বৃদ্ধা জানতেন। জিজ্ঞাসা করলে ওই মেয়েটি বলতো আমার তো গ্রামের মেয়ে, ওর একটু কিছু ইম্পর্টেন্ট কিছু কাজকর্ম ছিল বা একটু দরকার পড়ে গেছে, ওই জন্য এসছে। একটা মেয়ের কাছে মেয়ে এসছে, কোনো ব্যাপার না। এই করতে করতে কিন্তু ওই মেয়েটির বাবা কিন্তু, মানে যে মেয়েটি ওখান থেকে চলে আসতো, সেই মেয়েটির বাবার কানে কিন্তু খবরটি পৌঁছায়, এবং তিনি আবারও মাস্টারমশাইয়ের কাছে ছুটে যান যে মাস্টারমশাই আপনার মেয়েকে কিন্তু সাবধান হতে বলুন, আমার মেয়ে লুকিয়ে লুকিয়ে প্রায় কিন্তু আপনার মেয়ের কাছে গিয়ে বহরমপুরে থাকছে। তো যাই হোক, মোট কথা এই মেয়েটি বহরমপুরে আসার বছর কানেকের মধ্যে কিন্তু জোর জবরদস্তি, আরও এই যে ছুটে ছুটে পালিয়ে পালিয়ে চলে আসতো এই মেয়েটার কাছে, ওরা কিন্তু ছেলে দেখে মেয়েটির জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেয়। এবার এই মেয়েটির বাবা মা যেহেতু বললাম পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, তারা কিন্তু বুঝেই ফেলেছিল যে এই মেয়েটিকে বাইরের কোনো ছেলেকে দিয়ে যে ছেলে সাথে যে বিয়ে দেবে সেটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, তো এরা কিন্তু ব্যাপারটা বুঝে গেছিল, কিন্তু ওই মেয়েটির বাবা মা তো অশিক্ষিতই ধরতে গেলে, চাষি পরিবার, ওনারা কিন্তু সেটা বোঝেননি, জোর করে বিয়ে দিয়ে দেন। এবং বিয়ে দেওয়ার পর যেটা হয়, ও তো মন থেকে ব্যাপারগুলো মেনে নিতে পারেনি না, ও তো যেহেতু মানতে পারেনি, বাড়িতে চরম অশান্তির সৃষ্টি হয়, এবং এই করতে করতে হঠাৎ করেই একদিন কিন্তু মেয়েটি সুইসাইড করে। এবার সুইসাইড করেছে এই মেয়েটি, খবরটি যখন গ্রামে এসে পৌঁছায়, সাথে সাথে কিন্তু বহরমপুরের চাকরি করছে যে মেয়েটি, তার বাবা মা দৌড়িয়ে গিয়ে তার বোনকে বলে কিন্তু ভুলেও কিন্তু দিদির কানে এই কথাটি তুলবি না, এই কথাটি যেন ভুলেও দিদি জানতে না পারে, কারণ এরা কিন্তু ভীষণ সেন্সিটিভ মাইন্ডের হয়। হ্যাঁ, এদের মানে এতটুকু 19 থেকে 20 হলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে, তাই কিন্তু ভুলেও কিন্তু দিদির কানে যেন এই কথাটি না যায়। এবার এই যে বোন, সে তো ছোট বোন, 3-4 দিন মতো চেপে রেখেছিল, কিন্তু 4 দিনের মাথায় এ কথা সে কথা বলতে বলতে কিভাবে যেন ও দিদিকে বলে ফেলে যে ওই মেয়েটি কিন্তু মারা গেছে। এর ফলে কি হচ্ছে, এই মেয়েটির তো পৃথিবী পুরো অন্ধকার হয়ে যায়। ওই জন্য ওই দিন বিকেলবেলা যখন সে মাসিমাকে বলে বেরোলো যে দিদা আমি একটা কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম, তো তাই খেয়াল করিনি গো, আমি আসছি, আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি, সে তখন বাইরে গিয়ে কিন্তু বিষ বা ঘুমের ওষুধ, দুটোর যে কোনো একটা হতে পারে, আমি জানি না, ঘুমের ওষুধ তো প্রেসক্রিপশন ছাড়া দেয় না, যদিও কিছু একটা সে জোগাড় করেছিল, তার সঙ্গে সে খাবার কিনে নিয়ে এসে সে কিন্তু খেয়ে সেটা শুয়ে পড়ে। তারপরে কিন্তু তার মৃত্যু ঘটে। আচ্ছা, এরপরে তো মেয়েটির বাবা মা বোন সবাই তো ফিরে চলে যায়। হ্যাঁ, ফিরে যাওয়ার পর যাওয়ার সময় এনারা তো মেয়েটির প্রচুর জিনিসপত্র, শাড়ি টাড়ি বই টই সব রয়েছে, সেই সমস্ত কথা তো মানে বলেন। তখন ওনারা বলেন যে এইবারে তো এগুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, পরে আমরা ধীরে ধীরে ওর জিনিসপত্র নিয়ে যাব। তো ঠিক আছে, মাসিমা তাতে রাজি হন, বলে ঠিক আছে তাই করো, এরম বলেন আর কি। তো এই সময় কিন্তু ছেলেরা পুরো বিপক্ষে ছিল, কারণ ছেলেরা বলে যে মেয়েই যখন আর রইল না, তার জিনিসপত্র দিয়ে ঘরটা আটকে রাখার কি দরকার ছিল। কিন্তু মাসিমা তাদেরকে বোঝান যে দেখ, ওনাদের তো ভাড়া দিতে অসুবিধা নেই, যদি ভাড়া দেয় তাহলে ঠিক আছে, ওনারা ধীরে ধীরে নিয়ে যাবেন, আর ভাড়া দিলে তো আমরা ওদের জিনিসপত্রগুলোকে বাইরে বের করে ফেলে দিতে পারবো না।
কিন্তু এইটাই ছিল কিন্তু ওদের চরম ভুল। ওরা ভাবতেও পারেনি কিন্তু যে মেয়েটি ওখানে পুরোপুরি বসবাস করতে শুরু করে দেবে মৃত্যুর পর। ওরা এটা ভাবতে পারেনি। ওরা যদি ওই সময় জিনিসপত্র জোর করে ওদের সাথে পাঠিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে রং টং করিয়ে সন্ধ্যা প্রদীপ প্রদীপ জ্বালতো, তাহলে হয়তো এইরকম দিন ওদের দেখতে হতো না। এরপরে এরা কিন্তু প্রত্যেকে ফিল করে মেয়েটি কিন্তু ও পুরো সংসার সাজিয়ে যেভাবে বসবাস করতো সেইভাবেই ওখানে রয়ে গেছে। গান শোনা, এদিক সেদিক হেঁটে বেড়ানো, রান্না করার আওয়াজ, এরকম বিভিন্ন রকম আওয়াজ, ওই ইয়েতে জানলায় বসে যেন ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে, এরকম বিভিন্ন আওয়াজ কিন্তু বাড়ির প্রত্যেকে কিন্তু অনুভব করত, প্রত্যেকে। আর 3 বছর ধরে এটা চলছে। এবার এদের ছেলেরা প্রচণ্ড বিরক্ত হতো। মাসিমা বারবার করে ওর বাবা মাকে যোগাযোগ করে যে আপনারা জিনিসপত্রগুলো নিয়ে যান, জিনিসপত্রগুলো নিয়ে যান। ওনারা বলতেন যে আপনারা যাকে পারেন দিয়ে দিন, আমাদের এই জিনিসপত্রগুলো আর লাগবে না। আসলে ওনাদের তো অভাব ছিল না, কিন্তু মাসিমা বলেছে যেটা যে এই জিনিসপত্রগুলো আমরা এত দামি দামি শাড়ি ও সমস্ত বইপত্র, ভালো ভালো জিনিস, এগুলো আমরা কাকে দেব, কোথায় ফেলবো? আর এই পরিবারটি না কোনো রকম কিন্তু জ্যোতিষী, তান্ত্রিক বা ওই বাস্তুবিদ যাই বলুন না কেন, এদের উপর ভরসা ছিল না। কি করলে কি হবে এবং কি করলে এ যাবে, এই ব্যাপারটা তারা এই 3 বছর ধরে খালি পরিকল্পনাই করে গেছে বা ভেবে গেছে, এটা কিন্তু বাস্তবায়িত হয়নি। তবে এরা প্রচণ্ড ভয় পেলেও কিন্তু একটা সময় হয় না, গা সওয়া হয়ে যায়, এদের খানিকটা সেই ব্যাপারটা ছিল। এরা কিন্তু ভয় পেতে পেতে ব্যাপারটা গা সওয়া হয়ে গেছিল। কখনো মনে হতো যে ওই সিঁড়ি ধরে ঝমঝম করতে করতে নিচে নেমে চলে আসছে, এরকম কিন্তু এদের সবাই বাড়ির প্রত্যেকে কিন্তু ওই মেয়েটিকে কিন্তু অনুভব করত। বাবা মা তো জিনিসপত্র নিয়ে যেতে চায়নি, ফলে ঘরও আর রং করা হয়নি, আর ওই মেয়েটি ওখানে গেড়ে বসেছিল। তো যাই হোক, কিন্তু মেয়েটি নাকি মাসিমা যেটা বলেছিল ওই কাজের দিদিকে, মেয়েটি উপকার করে, কখনো কোনোদিনও অপকার করেনি। ওই জন্য ওদের হয়তো ব্যাপারটা ওরা গা সওয়াভাবে মেনে নিয়েছিল কিছুটা, জানি না সেই ব্যাপারটা। তো যেটা হয়েছে কি, একবার ওদের বাড়িতে না চোর আসে। তা সেই চোর পা স্লিপ করে আম গাছের শিকড়ের মধ্যে এমনভাবে আটকা পড়ে যে সকাল অবধি তাকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে চোর নিজের মুখেই স্বীকার করে, আমি একটা অন্যায় করতে এসেছিলাম, আমি চুরি করতে এসেছিলাম। কিন্তু এমনভাবে একটা মেয়ে চুরি করতে ও গেছিল, এমনভাবে একটা মেয়ে বড় বড় চুল খুলে ঝুলছে, চোখ বড় বড় করে এমনভাবে তাকিয়ে থাকে যে ওকে দেখে ভয়ের চোটে আমার পা স্লিপ করে কিভাবে যেন আম গাছের শিকড়ে আমার পাটা কিন্তু ঢুকে যায়। পরের দিন সকালে কিন্তু ওই চোরকে কিন্তু ওই শিকড় কেটে বার করতে হয়। আর এই পরিবারটির মনেও কিন্তু দৃঢ় বিশ্বাস জন্মায় যে মেয়েটি হয়তো ওইখানে রয়েছে, কিন্তু সে আমাদের উপকার করছে, আমাদের অপকার সে করবে না। তো এই কারণেও হয়তো তারা চায়নি মেয়েটিকে তাড়াতে, সেটা তো বলতে পারবো না কি ব্যাপার। এরপরে তো দিদির সাথে এই ঘটনাটি ঘটে। তো যাই হোক, দিদি তো আর তো যায়নি, কিন্তু পরের দিন গিয়ে কিন্তু মাসিমাকে ওই শাড়িগুলো কিন্তু দেখিয়ে এসেছিল, যেগুলো ওই মেয়েটি তাকে দিয়েছিল। দেখেই মাসিমা চিনতে পারেন এবং বলেন যে মা, এই শাড়িগুলো পরেই তো স্কুলে যাওয়া আসা করতো, তবে তুমি এই শাড়িগুলো একদম নিজের কাছে রেখো না, তুমি কোথাও ফেলে দাও বা শ্মশানে ফেলে দিয়ে আসো, যা পারো, কিন্তু শাড়িগুলো কিন্তু তুমি তোমার কাছে রেখো না। মাসিমা ওই কাজের যিনি আর কি দিদি, যিনি কাজ করতেন, ওনাকে বলেছিলেন যে তোমাকে ওর লাস্ট দিনের দৃশ্যটা তোমার কাজের শেষ দিনে ও তোমাকে দেখিয়ে দিয়েছিল। কারণ ও তো আমাকে বলে ওই খাবার দাবার ওই বিষ টিস কিনে তো আনতে গেছিল, এনে নিয়ে ও তো সেগুলো খেয়ে নিয়ে ও বিছানায় ওইভাবে শুয়ে পড়ে। তারপরে হয়তো রাতের দিকে বা ভোরবেলা ওর মৃত্যু ঘটে, ভোর রাতের দিকে।
এবার কি বাড়ির লোকেরা বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ কেউ তো আর ভাড়াটের দিকে অত খেয়াল করে থাকে না। যখন সন্ধে সন্ধে ওনারা ঘরে ঢোকে, পুরো খাবার খেতে পারেনি, কিছু কিছু অংশ পড়েছিল, সেগুলো দিয়ে পচা গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ, আর মেয়েটি কিন্তু কপালে ওইভাবে হাত দিয়ে শুয়েছিল। তো ওই মাসিমা যেটা বলে যে কাজের শেষ দিনে ওর কি হয়েছিল ও তোমাকে সেটাই কিন্তু বুঝিয়ে দিতে চেয়েছিল। তো বন্ধুরা দেখুন, আজকে পুরো ঘটনাটি আমি শেষ করলাম। এবার যারা যারা বলছিলেন যে আগে কোথাও শুনেছি, প্রত্যেকটা গল্পেরই দেখবেন কোনো না কোনো গল্পের বেসিক জায়গাটা কিন্তু মনে হয় যেন মিলে গেছে। এরপর গল্পটা আমার জানা হতে পারে, পরের অংশটা হয়তো সেভাবে মিলল না, আপনারা মিল পেলেন না। দেখুন, আপনারা যেটা বলবেন সেটাই মাথা পেতে নিতে হবে। আর কি বলবো, কেমন লাগলো এই দুটি পর্ব অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের প্রত্যেকবার যেটা বলি, আজও সেটা বলছি, একটু আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে আপনাদের নিজেদের শোনা বা কারো মুখে শোনা, তাহলে একটু শেয়ার করবেন। যদি মনে হয় যে সোফিয়ার সাত কাহনে অন্যান্য বন্ধুদের শোনাতে চান, তাহলে আমায় শেয়ার করবেন, আমি নিশ্চয়ই শোনাবো। আর যারা এতক্ষণ ধরে ভিডিও দেখলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান চট জলদি পেয়ে যাবেন। এটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা। আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলছি, যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার।